আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। জি, আমাকে একটু জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস, এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে, নত্য সত্য বিধান। এরপর হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন, এরপর আমাদের হচ্ছে অনুসর্গ। মোটামুটি নত্য সত্য বিধান ছাড়া বাকি দুটো টপিক একদমই ছোট টপিক, তো একটু পড়াশোনার করার মতো বা বোঝার মতো জিনিস রয়েছে আমাদের এই নত্য সত্য বিধানে। এবং আজকে আমাদের ক্লাস হচ্ছে 38তম ক্লাস, এবং 38তম ক্লাসের পরে আমাদের আর একটা ক্লাস হবে ব্যাকরণের ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন একটা টপিক বাদ ছিল, সেই সাথে আরও ছোট সম্ভবত বাচ্চ আর ছোট একদমই ছোট দু একটা টপিক। তো সেই ক্লাসগুলো আমরা আমাদের 39তম ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো অলমোস্ট আজকে আমাদের বলা চলে যে শেষের ক্লাসের আগের ক্লাস, অর্থাৎ এরপরে আরেকটা ক্লাস হবে। যদি এই দুইটা ক্লাস হওয়ারই কথা ছিল না, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ক্লাস সংখ্যা শেষ, কিন্তু একজন কমেন্ট করেছিল যে আরও কিছু টপিক বাকি রয়ে গেছে। তো ব্যাকরণটা আমি ভাবছি যে আগেই শেষ, কিছু টপিক রয়ে গেছে, এর জন্য ক্লাস সংখ্যা আমরা আবার এই টপিকগুলো শেষ করতেছি। ওকে, তো আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। এবং যারা ক্লাস করবেন চেষ্টা করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করার জন্য, কারণ আমরা আগে কন্টেন্টগুলো বুঝবো, অ্যান্ড কন্টেন্টগুলো বুঝে আমরা হচ্ছে একটু পরে আমরা প্রশ্ন সলভ করব বিসিএস এর, ব্যাংকের, প্রাইমারি বিভিন্ন প্রশ্নগুলো নত্যবিধান থেকে। নত্যবিধান কিন্তু ব্যাকরণের মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই জন্য আপনারা মানে পুরোটা ক্লাস করবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রশ্নগুলো সলভ করতে পারবেন। অর্ধেক ক্লাস করলে কিন্তু আলটিমেট লাভ নাই কিছুই। ওকে জি, আসসালামু আলাইকুম। সাদিয়া বলেছেন ওয়ালাইকুম সালাম। ফারবিন বলেছে ক্লিয়ার। ওকে, মিলাদ হোসাইন বলেছে ফারহানা ফারবিন। ওকে জি, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তা আমরা আজকে আলোচনা করব প্রথমত নত্যবিধান নিয়ে। মনে রাখবেন এই মূর্ধন্য ন কেবল তৎসম শব্দে বসে। মূর্ধন্য ন কোন শব্দে বসে? তৎসম শব্দে। আর দন্তন আছে, দন্তন এটা অতৎসম শব্দে বসে। কি শব্দে বলেন? এটা হচ্ছে অতৎসম শব্দে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে মূর্ধন্য ন এটা যখন আমরা লিখি তখন এটার উপর এভাবে আমরা অর্ধমাত্রা দিই, আর যখন আমরা দন্তন লিখি তখন এটার উপর আমরা পূর্ণমাত্রা দিই। তাহলে মূর্ধন্য ন লিখলে সেটার উপর অর্ধমাত্রা, আর দন্তন লিখলে সেটার উপর আমরা কি দিই? সেটার উপর আমরা পূর্ণমাত্রা দিই। ওকে, তো এখন মূর্ধন্য ন আর দন্তন এর ভিতরে বেসিক যেই কথাবার্তা, আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এখন আসেন আমি কিছু বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আচ্ছা স্যার, আমাদের এলাকায় ইন্টারনেট সমস্যা হচ্ছে, সারাদিন রেকর্ড ক্লাস করতে হবে। আপনাদের এলাকায় না, সারা বাংলাদেশে ইন্টারনেট সমস্যা। আমি এখান থেকে ক্লাস নিতেছি, আমি গত 3-4 দিন মানে জঘন্য রকম ক্লাস নিতেছি। মানে নেটে সমস্যা, আমার নেটে সমস্যা, পোলাপাইনের নেটে সমস্যা, মানে নেট অবস্থা সারা দেশেই স্লো। সারা দেশে হোক ওয়াইফাই হোক ডেটা, মানে সারা দেশেই নেটের অবস্থা স্লো। তো এর মধ্য দিয়ে যদি কিছু করা যায়, আমি একবার ডাটাতে ক্লাস নিই, আবার ওয়াইফাইতে ক্লাস নিই, আবার ফোন দিয়ে হটস্পট দিয়ে ক্লাস নিই, মানে বিভিন্ন রকম তালবাহানা করিয়া এই 3-4 দিন ক্লাস নিতেছি। এই জন্য এখন ক্লাসের সংখ্যাও কমাই দিচ্ছে। আজকে আপনাদের ক্লাস ছাড়া আর কোনো ক্লাসই ছিল না, কারণ এই অবস্থার ভিতর দিয়ে আসলে ক্লাস করাই যায় না। তো যাই হোক, নেটের এই সমস্যার ভিতর দিয়ে আমরা যতটুকু পড়তে পারি। এখন আসেন, এই যে মূর্ধন্য ণ, এটার উপর আমরা এটা যখন লিখি তখন আমরা মূর্ধন্য ণ লিখার ক্ষেত্রে এভাবে অর্ধমাত্রা দিই, আর যখন দন্ত ণ লিখি তখন আমরা এটার উপর পূর্ণমাত্রা দিই। আর মূর্ধন্য ণ এটা শুধু তৎসম শব্দে বসে, আর দন্ত ণ এটা অতৎসম শব্দে বসে। এখন এই দুটোর ব্যবহারের বিধানকে বলা হয় নত্যবিধান। এই দুটোর ব্যবহারের বিধানকে বলা হয় কি? নত্যবিধান। আবার বাংলায় স রয়েছে 3টা, একটা হচ্ছে তালব্য স, আরেকটা হচ্ছে দন্ত স, আরেকটা হচ্ছে মূর্ধন্য স। তো এই যে সগুলোর ব্যবহারের যে বিধান, এটাকে বলা হয়, এটা হচ্ছে সত্যবিধান। এটাই কি বলে? এটাকে বলা হয় সত্যবিধান। এখন আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। সো মনে রাখবেন যে ক্রিয়াপদের আলোচনা, ক্রিয়াপদ যখন হবে, ক্রিয়াপদ এবং বিদেশি শব্দ, ক্রিয়াপদ এবং কি শব্দ? বিদেশি শব্দ, এই দুটোতে সবসময় দন্তন বসে এবং দন্তস বসে। আমি আবার বলছি, ক্রিয়াপদ এবং বিদেশি শব্দ এই দুটোতে সবসময় দন্তন বসে এবং এই দুটোতে সবসময় দন্তস বসে। অর্থাৎ দন্তন আর দন্তস ছাড়া অন্য কোনো, অর্থাৎ এই দুটোতে কখনোই মূর্ধন্য ণ বসে না। ক্রিয়াপদে কখনো মূর্ধন্য ণ বসে না, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ণ বসে না। ক্রিয়াপদে কখনো মূর্ধন্য ষ বসে না, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ষ বসে না। আসলে আমরা একটু দেখি, যেমন ক্রিয়াপদে আমরা লিখতে পারি যে করেন, আমরা লিখতে পারি মারেন, হ্যাঁ। আবার আমরা কিন্তু এরকমও লিখতে পারি যে করিস, এখন কিন্তু আর মূর্ধন্য ষ হবে না। আবার আমরা কিন্তু এরকমও লিখতে পারি যে ধরিস, এখন কিন্তু দন্তস হবে।
আবার বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা যদি বলি, ধরেন আমরা বললাম যে আমরা একটা শব্দ নিলাম, শব্দটা হচ্ছে কর্নেল। এখন কর্নেল এটা কিন্তু বিদেশি শব্দ, এই জন্য এখানে কি হবে, এটা দন্তন হবে, কর্নেলে দন্তন হবে। আমরা মনে করি রেফ থাকলে মূর্ধন্য হয়, বাট বিদেশি শব্দের ক্ষেত্রে না। এরপর আসেন হতে পারে যে কেরানি, এই কেরানিতেও আমরা কিন্তু কি বসাবো, আমরা দন্তন বসাবো। ওকে, এরপর আসেন হতে পারে যে ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার, তো এই ফার্নিচারে আমরা কি বসাবো, এই ফার্নিচারে আমরা দন্তন বসাবো। ওকে, এরকম আরো হতে পারে হর্ন, হর্নে আমরা কি বসাবো, দন্তন বসাবো। আবার যদি এই বিদেশি শব্দ যদি স বসানোর দরকার হয় তাহলে কিন্তু দন্ত স বসাবো। যেমন দেখেন আমরা লিখতে পারি স্টেশন, ওকে বিদেশি শব্দ, এই জন্য দন্ত স। আবার আমরা লিখতে পারি মাস্টার, এই জন্য কি হবে, দন্ত স হবে। তাহলে আমাকে একটু বলেন তো যে এই নিয়মটা ক্লিয়ার কিনা, অর্থাৎ ক্রিয়াপদ আর বিদেশি শব্দে ন হিসাবে সবসময় মূর্ধন্য বসে আর স হিসাবে সবসময় দন্ত স বসে। আমাকে একটু বলেন তো যে এই নিয়মটা কি ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরের নিয়মে একটু চলে যাই। এতটুকু পর্যন্ত কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এখানে আরো একটা জিনিস মনে রাখবেন যে পরগনা, এই পরগনা যে বানানটা আছে, এই বানানটাও এটাও কিন্তু মূর্ধন্য না, এটাও কিন্তু বিদেশি শব্দ। পরগনা বানানটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এটাও কিন্তু কি শব্দ, এটাও বিদেশি শব্দ। ওকে, তো এই নিয়মটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, হোসাইন আহমেদ বলেছেন ক্লিয়ার। যারা ক্লাস করতেছেন তারা দয়া করে রেসপন্স করবেন, বুঝলে বলবেন, না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, তাহলে আমি আবার রিপিট করব, বুঝলে আমাকে সেটা বলতে হবে। ওকে, এরপর আসেন আমরা একটু পরের নিয়মে চলে যাই। পরের নিয়ম হচ্ছে টবর্গীয় বর্ণ যখন হবে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এগুলোকে আমরা টবর্গীয় বর্ণ বলি। এগুলোর সাথে যখন যুক্ত ব্যঞ্জনে কোনো ন হলে সেটাই যে বর্গের শেষ বর্ণটা হবে, অর্থাৎ মূর্ধন্য ন হবে। একটা জিনিস মনে রাখবেন, দন্তন যেই নিয়মে হবে দন্তস কিন্তু একই নিয়মে হবে, তাহলে মূর্ধন্য ন যেই নিয়মে হবে সেই নিয়মে কিন্তু মূর্ধন্য স হবে। তাহলে এই কয়টা বর্ণের সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন বসে তাহলে সেটা অবশ্যই মূর্ধন্য ন, যদি স বসে তাহলে সেটা অবশ্যই মূর্ধন্য স। তার মানে ব্যাপারটা ক্লিয়ার। আসলে আমরা একটু দেখি, ধরেন আমি বললাম যে কণ্ঠ, এখন এই কণ্ঠের ভিতরে এটা কিন্তু মূর্ধন্য ন হবে, কারণ কি দেখেন এটা এই যে ঠ এর সাথে যুক্ত হয়েছে, তো ঠ এর সাথে যুক্ত হইলে এটা কিন্তু মূর্ধন্য ন হবে। আবার দেখেন হতে পারে কণ্টক, দেখেন এই যে কণ্টক এটাও কিন্তু মূর্ধন্য ন হবে, কারণ দেখেন ট এর সাথে যুক্ত হয়েছে। আবার দেখেন হতে পারে ভণ্ড, দেখেন এটাও কিন্তু মূর্ধন্য ন হবে, কারণ এই যে দেখেন ঠ এর সাথে যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, এরকম এখানে একটা জিনিস মনে রাখবেন যে লুণ্ঠন আছে, এই লণ্ঠন, এই লণ্ঠন এটা কিন্তু ইংরেজি শব্দ লণ্ঠন, সো লণ্ঠনে কিন্তু দন্তন হবে। এটা কিন্তু আমরা জানি যে বিদেশি শব্দের বানানে কি হয়, দন্তন হয়, কিন্তু মনে রাখবেন লুণ্ঠন যখন হবে তখন আবার মূর্ধন্য হবে, কারণ লুণ্ঠন তৎসম শব্দ। তো ব্যাপারটা বুঝতে হবে, লণ্ঠন দন্তন কিন্তু লুণ্ঠন আবার মূর্ধন্য। এখন আসেন যদি এগুলোর সাথে যদি স বসানোর দরকার হয় তাহলে আপনি কি কোন স বসাবেন? অবশ্যই আপনি কি বসাবেন? মূর্ধন্য স বসাবেন। যেমন আসেন হতে পারে কষ্ট, দেখেন মূর্ধন্য স বসাইতে হবে, বুঝছেন? যেমন আসেন হতে পারে শ্রেষ্ঠ, দেখেন মূর্ধন্য স বসাবেন, কারণ কি ঠ এর সাথে যুক্ত হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে যদি ট, ঠ, ঢ, ঢ এগুলোর সাথে যদি যুক্ত ব্যঞ্জনে যদি মূর্ধন্য বসে তাহলে এগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স বসে, তাহলে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এগুলোর সাথে কখনোই দন্তন বসে না, এগুলোর সাথে কখনোই দন্ত স বসে না। ওকে, আমাকে একটু বলেন তো এই নিয়মটা কি ক্লিয়ার? ওকে, মানে ক্লিয়ার বলছে মাত্র 3 জন, তার মানে ক্লাস দেখতেছে 20 জন। তার মানে কি আমি ধরে নিব যে মানে 20 জন আমার চেহারা দেখতেছে? তার মানে কি আমি এটা ধরে নিব যে 20 জন শুধু আমার চেহারা দেখতেছে? একটা ব্যাপার কি জানেন, বাঙালিকে ভালো জিনিস দিতে নাই। এই যে আমার ক্লাস দেওয়ার কথা ছিল 30টা, আমার দরকার ছিল আমি 40টার মতো ক্লাস দেওয়া, দরকার ছিলই না আমার একটু দরকারই ছিল না, কারণ আপনারা ধৈর্য ধরে এই ক্লাসগুলো করতে পারতেছেন না, আমি দেখতেছি, মানে আপনারা লোড নিতে পারতেছেন না, দরকার ছিল না আমার। আমি প্রয়োজনে একদিনে ছোট ছোট করে একটা টপিক না পড়াইয়া, ছোট ছোট না করে একদিনে ধুমায় 3-4টা টপিক পড়াই দিতাম, আমার জন্য অনেক ভালো হইতো, টাইমটা আমার বাঁচতো অনেক, আপনাদেরাও অনেক শান্তিতে ক্লাস করতে পারতেন, আপনাদেরকেও ভংসং বুঝাইয়া কম পড়ায় শেষ করে দিতাম, কারণ টাকা তো আমার দিয়ে দিছেন। এই জন্য আসলে ভালো জিনিস আমরা ডিজার্ভ করি না, ভালো জিনিস দিতে নাই, এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? এই আপনাদের থেকে এই জিনিসটা শিখলাম, সামনে থেকে আরো কমাই দিব, হ্যাঁ, অথবা ওরকম ওই যে 3-4টে ব্যাচ একসাথে করে দিব, ঠিক আছে? সারা বছর দেখবেন যে তখন দেখবেন যে সারা বছরই কাজ চলতেছে। ওকে, তো ঠিক আছে, এই নিয়মটা আমাদের ক্লিয়ার। এখন আসেন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই দন্তন আর দন্ত সেটা কোন বর্গের সাথে বসে? এটাও একটা বর্গের সাথে বসে, সেটা হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন। ওকে, দেখেন এখানে কিন্তু বর্গের শেষ বর্ণটা কি? দন্তন, তাহলে স বসলে হবে দন্ত স। যেমন আসেন, যেমন দেখেন আমরা লিখলাম গ্রন্থ, এখন গ্রন্থ লিখলে এখানে দেখেন থ এর সাথে যুক্ত হয়েছে, থ এর সাথে যুক্ত হলে এটা অবশ্যই দন্তর হবে, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন আমি লিখলাম যে তদন্ত, এখন দেখেন তদন্ত যখন লিখলাম তখন এই তদন্তটা আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে তদন্ত, হ্যাঁ, এখন দেখেন এই তদন্তের ভিতরে
দেখেন এখানে এই যে তয়ের সাথে যুক্ত হয়েছে, তয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য এখানে কি বসছে, দন্তন বসছে। তদন্ত, তয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য কি বসছে, দন্তন বসছে। বুঝছেন ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আর এরকম হতে পারে দন্ত, এখানেও দেখেন দন্ত মানে কি দাঁত, এখানেও তয়ের সাথে যুক্ত হয়েছে। এখন যদি সংযুক্ত করার দরকার হয় তাহলে অবশ্যই সেটা দন্তস বসবে। যেমন আসেন আমি লিখলাম বিস্তার, তাহলে দেখেন তো এখানে যে তয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য এখানে কি বসছে, দন্তস বসছে। দেখেন তয়ের সাথে এই জন্য দন্তস। দেখেন হতে পারে যে পরিস্থিতি, পরিস্থিতি। এখন দেখেন এটা কিন্তু থটা হয়ের মতো দেখায় কিন্তু এটা কিন্তু পরিস্থিতি। তাহলে থয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য এখানে কি হবে, দন্তস হবে। তার মানে তবর্গীয় বর্ণের সাথে কখনোই কি হয় না বলেন, মূর্ধন্য হয় না। তবর্গীয় দন্ত বর্ণের সাথে কখনো কি হয় না, মূর্ধন্য হয় না। ওকে, এই নিয়মটা কি বুঝছেন? আমাকে একটু বলেন তো, এই নিয়মটা কি বুঝছেন? এই নিয়মটা কি ক্লিয়ার? বলেন, এই নিয়মটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? এই নিয়মটা কি ক্লিয়ার? ওকে, এই নিয়মটা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, ফাইন, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তার মানে আমাদের এই যে কনসেপ্টটা এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এরপর আসেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, যদি আমরা কখনো দেখি র, রেফ, রফালা, এগুলো কিন্তু একই জিনিস। এরপর আসেন যদি দেখি ক্ষীয়, এরপর দেখেন মূর্ধন্য ষ। হ্যাঁ, ক্ষীয় এরপর হচ্ছে মূর্ধন্য ষ, র, রেফ, রফালা, এরপর হচ্ছে ক্ষীয় অথবা মূর্ধন্য ষ। এরপর হচ্ছে রি অথবা রিকার। সাধারণত এই কয়টা বর্ণ যদি থাকে, এই কয়টা বর্ণের পরে সাধারণত মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ বসে। কি বলছি বলেন? এই কয়টা বর্ণ যদি থাকে, এই কয়টা বর্ণের পর সাধারণত মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ বসে। আসেন আমরা একটু দেখি। যেমন দেখেন আমি লিখলাম রণ, মূর্ধন্য ন বসছে। দেখেন আমি লিখলাম বর্ণ, রেপের পর এই জন্য মূর্ধন্য ন বসছে। দেখছেন? আবার দেখেন আমি লিখলাম ব্রণ, রফলার পর এই জন্য মূর্ধন্য ন বসছে। বুঝছেন? এরপর দেখেন আমি লিখলাম ক্ষণ, ক্ষীয় এর পর এই জন্য মূর্ধন্য ন বসছে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এরপর দেখেন আমি লিখলাম ঋণ, রি এর পর এই জন্য মূর্ধন্য ন বসছে। বুঝছেন? আচ্ছা, কৃপণ, কৃপণ, দেখেন এই যে রিকার আছে এই জন্য মূর্ধন্য ন বসছে। এখন যদি স বসানোর দরকার হয় তাহলেও মনে রাখবেন এগুলোতে সাধারণত কি হয়, মূর্ধন্য ষ হয়। কি হবে? মূর্ধন্য ষ হবে। বুঝছেন? কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন দেখেন বর্ষা, এখন বর্ষা দেখেন রেফ আছে এই জন্য দেখেন এখানে মূর্ধন্য ষ হয়েছে। বুঝতেছেন? দেখেন এখানে রেফ আছে, এই রেফটা থাকার কারণে মূর্ধন্য ষ হয়েছে। আবার দেখেন কৃষক, দেখেন এখানে রিকার আছে এই জন্য কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে। তার মানে সাধারণত যদি দেখি যে এই বর্ণগুলো থাকে র, রেফ, রফলা, এগুলো কিন্তু একই, মানে এই সবগুলোর গুরু হচ্ছে কি র, র যেটা রেফ সেটা, রফলাও সেটা। এরপর হচ্ছে ক্ষীয়, মূর্ধন্য ষ, রি, রিকার, এই বর্ণগুলো থাকলে সাধারণত মূর্ধন্য ন বসে এবং মূর্ধন্য ষ বসে। এইবার আমাকে একটু বলেন তো, এতটুকু পর্যন্ত কি আপনারা কি ব্যাপারটা ধরতে পারছেন? আমাকে একটু বলেন তো, এতটুকু পর্যন্ত কি ধরতে পারছেন ব্যাপারটা? বলেন, এইটুক পর্যন্ত আপনাদের কাছে কি কনসেপ্টটা কি পুরোপুরি পরিষ্কার? এই নিয়মটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, ওকে, এইবার আসেন এখানে গুরুত্বপূর্ণ কিছু, এই নিয়মের সাথে আপনি চারটা বানান মনে রাখবেন। সেটা হচ্ছে সায়ান্ন। দেখেন এই সায়ান্ন, এটা তো দন্তন হয়, দন্তন সবসময় হয় এরকম মাঝখান দিয়ে হয়। এরপর আসেন মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন বানানটাতেও এইভাবে দন্তন হবে, এই দুটো বানানে হবে দন্তন। কারণ মূর্ধন্য বসার যে বর্ণগুলোর কথা আমরা বলেছি একটু আগে, ওই বর্ণগুলো এখানে নাই। কিন্তু মনে রাখবেন যে পূর্বাহ্ন বানান যেটা আছে, এই পূর্বাহ্ন বানানটাতে এটাতে কিন্তু মূর্ধন্য হবে। আর মনে রাখবেন হয়ের নিচে সবসময় মূর্ধন্য বসে। তো এখন দেখেন এই যে এখানে যেটা আছে, এখানে দেখেন এই রেফ আছে এই জন্য এখানে মূর্ধন্য বসছে। আবার দেখেন আমি লিখলাম অপরাহ্ন, অপরাহ্ন, ওকে, তাহলে দেখেন এখানে র আছে এই জন্য মূর্ধন্য বসছে। তাহলে পূর্বাহ্ন আর অপরাহ্নতে মূর্ধন্য বসে, মূর্ধন্য আর সায়ান্নতে কি বসে, দন্তন বসে। মূর্ধন্য আর সায়ান্নতে কি বসে, দন্তন বসে। এই চারটা বানান একটু মনে রাখতে হবে। দেখেন মনে রাখার কৌশলটা বলে দিছি, এখানে রেফ আছে এখানে র আছে। তো আমরা কিন্তু একটু আগে পড়েছি যে এই বর্ণগুলো থাকলে মূর্ধন্য হয়, তার মানে সিম্পল এই বর্ণগুলো আছে এই জন্য মূর্ধন্য। কিন্তু এখানে এই দুটোতে এই বর্ণগুলো নাই, এই জন্য এখানে দন্তন হয়েছে, শেষ। এরপর আসেন আমরা একটু দেখি একটা নিয়ম, জাস্ট মনে রাখবেন যে সমাস যে বদ্ধ যে শব্দগুলো, এই শব্দে সাধারণত দন্তন হয়। সমাসবদ্ধ শব্দে সাধারণত কি হয়, দন্তন হয়। যেমন এরকম অনেকগুলো শব্দ আছে আমরা সমাসের ক্ষেত্রে পড়ছি, দুর্নীতি, নীতির অভাব, দুর্নীতি, এই জন্য এখানে দন্তন হবে। অগ্রনায়ক, হ্যাঁ মানে কি অগ্রে নায়ক যে, তার মানে এখানে কি হবে, দন্তন হবে। বুঝছেন? এটা জাস্ট একটা নিয়ম, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে যে সমাসবদ্ধ শব্দে কি হয়, দন্তন হয়। নিয়মটা আমার মনে হয় যে আপনারা বুঝছেন, যে এই নিয়মটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এরপর আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, যদি আপনি কখনো দেখেন কোনো বর্ণে, মনে রাখবেন দুটো দন্তন কখনোই একসাথে বসে না, এরকম কেস কখনোই আপনি পাবেন না। দুটো দন্তন কখনো একসাথে বসে না। হয় যেটা হয় প্রথমে একটা মূর্ধন্য বসবে, না হলে দন্তন বসবে।
অর্থাৎ একটা মূর্ধন্য ণ হবে আর একটা দন্ত ণ হবে। যেমন আসেন, যেমন আমি লিখলাম রণন, এখানে দেখেন প্রথমটা মূর্ধন্য ণ কিন্তু পরেরটা দন্ত ণ। আবার আসেন আমি লিখলাম বর্ণনা, দেখেন প্রথমটা মূর্ধন্য ণ কিন্তু পরেরটা দন্ত ণ। ব্যাপারটা আমার মনে হয় ধরতে পারছেন। প্রথমটা কি, প্রথমটা মূর্ধন্য ণ, পরেরটা হচ্ছে কি দন্ত ণ। তার মানে এই সব জায়গাতে প্রথমত কি হবে, যেমন এরকম আরেকটা বানান আছে খুবই গুরুত্বপূর্ণ, পানিনি। পানিনিতে প্রথমটা হচ্ছে কি মূর্ধন্য ণ, পরেরটা দন্ত ণ। তাহলে দুইটা দন্ত ণ কখনো একটা বসে না, প্রথমটা মূর্ধন্য ণ বসে, পরেরটা দন্ত ণ বসে। প্রথমটা মূর্ধন্য ণ বসে, পরেরটা কি বসে, দন্ত ণ বসে। হ্যাঁ, একজন বলেছে নবান্ন, ভেরি গুড। তো এখন এই হচ্ছে মোটামুটি আমাদের যে কথাবার্তা, অর্থাৎ এইগুলো থেকেই ঘুরে ফিরে দেখা যায় পরীক্ষাতে প্রশ্নগুলো কমন চলে আসে। এরপর আসেন আরেকটা জিনিস মনে রাখবেন, সরেয় এবং সরেয়া এই দুটোর পর সবসময় আপনি আমার ক্লাসের পরে মানে নত্য সত্যবিধান আমি যেই কৌশলে শিখাবো এর থেকে সহজ কৌশল আপনি কোথাও শিখতে পারবেন না, একদম আদ্য প্রান্ত আলোচনা করে দিব। এরপর দেখবেন যে প্রশ্ন সলভ করলে আপনি নিজেই পারবেন। ওকে, এরপর আসেন সরেয়া এবং সরেয়ার পর সবসময় বসে দন্ত স, কিন্তু সরেয়া ছাড়া অন্য যে স্বরগুলো আছে অন্য এই স্বরের পরে সবসময় বসে মূর্ধন্য স, অন্য এই স্বরের পরে সবসময় কি বসে মূর্ধন্য স। আসেন কিছু ব্যাপার আপনাকে একটু বলি, কয়েকটা উদাহরণ দিই। যেমন দেখেন আমি লিখলাম পুরস্কার, এখন পুরস্কারের র এর পরে সটা বসবে। এখন দেখেন এই যে র আছে, এই র এর সাথে কিন্তু একটা স্বরেয় উজ্জ আছে, আমরা জানি ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরেয় উজ্জ থাকে। যেমন র আপনি উচ্চারণ করেন র র, দেখেন র এর সাথে স্বরেয় আছে। তো এই জন্য এখানে যেহেতু স্বরেয় আছে তার মানে স্বরেয় থাকলে কি হবে, দন্ত স হবে। এই জন্য পুরস্কার বানানে দন্ত স। কিন্তু দেখেন আমি যদি বলি পরিষ্কার, এখন দেখেন পরিষ্কার এখানে বলেন তো র এর পর এখানে কোন বর্ণটা আছে, পরি, দেখেন র এর পর এখানে কিন্তু একটা ঈশ্বর আছে, পরি ই, তার মানে ই মানে কি সরেও না, সরেও না, তার মানে কি অন্য স্বর। এখন এই জন্য পরিষ্কার বানানে আমরা কি বসাবো, আমরা মূর্ধন্য ষ বসাবো। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এরকম আরো অনেকগুলো হতে পারে, যেমন হতে পারে নমস্কার। এখন দেখেন নমস্কার যখন আমরা লিখি তখন ময়ের সাথে স্বরয় আছে, এজন্য দন্ত স। কিন্তু দেখেন যখন আমি লিখবো আবিষ্কার, এখন আবিষ্কারে আপনি খেয়াল করে দেখেন বয়ের সাথে একটা ঈশ্বর আছে, ঈশ্বর থাকলে কি হবে, মূর্ধন্য ষ হবে, আবিষ্কার। এরকম আরো হতে পারে বহিষ্কার, দেখেন হয়ের সাথে ঈশ্বর আছে, তার মানে দেখেন কি হচ্ছে, মূর্ধন্য ষ। শেষ। তাহলে স্বরে এবং স্বরেয়ার পর দন্ত স, স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর মূর্ধন্য ষ। আমাকে একটু বলেন তো এই নিয়মটা বুঝছেন কিনা, বলেন এই নিয়মটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন বুঝছেন না বুঝছেন নাই? ওকে, ভেরি গুড। ওকে, রেজাউল করিম বুঝেছি, হুসাইন আহমেদ বুঝেছি, ওকে ভেরি গুড। ফারবিন বলেছে জি, ওকে ফাইন। এইবার আসেন আমরা কিছু ব্যাপার, আসেন কিছু ব্যাপার আপনাদেরকে একটু দেখাই না, যেটা আপনাদেরকে অবশ্যই এই কনসেপ্ট আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এই কনসেপ্টটা আপনাদেরকে আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, আমার পেন ড্রাইভটা আমি একটু আনতেছি, পেন ড্রাইভের মধ্যে স্লাইডটা ছিল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন এই 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 ব্যাপারটাতে আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত যেগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে আমাদের বেসিক যে রুলগুলো ছিল, এই বেসিক রুলগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন এই বেসিক রুলগুলো আমরা একটু ভালো করে একটু পড়বো। আমি যেগুলো বলেছি এগুলো আপনি হয় নোট করবেন, না হলে দেখবেন যে মানে এগুলো জাস্ট আপনি ওই যে ওখানে পিসিতে পেন ড্রাইভটা লাগানো আছে, পেন ড্রাইভটা নিয়ে আসুন। ওকে ফাইন, ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন এই নিয়ম থেকে আপনারা কয়েকটা শব্দ সলভ করেন। যেমন আমি লিখলাম তেজস্কর, এখন তেজস্কর এখানে আমি সবগুলোই দন্তস দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে যেটা ভুল ওটা বলেন, তেজস্কর। এরপর হচ্ছে আপনি একটু এটা একটু সলভ করেন, পরস্পর। ওকে, এই দুটো বানান একটু দেখেন তো, এই দুটো বানান ঠিক আছে না ভুল আছে, ভুল থাকলে ভুলটা কি কি সেটা বলেন। একটা হচ্ছে তেজস্কর আর একটা হচ্ছে পরস্পর, একটা হচ্ছে তেজস্কর আর একটা হচ্ছে পরস্পর। ওকে, তো আমরা এটা একটু দেখি। দেখেন তেজস্কর যখন হবে, ভেরি গুড, তেজস্কর দেখেন এখানে জয়ের সাথে স্বরয় আছে, তার মানে এখানে দন্তস। পরস্পরও সেম, রয়ের সাথে দন্তস আছে, তার মানে এখানে দন্তস। ওকে, রয়ের সাথে স্বরয় আছে এই জন্য দন্তস। ওকে ফাইন। এখন
আপনাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এইটা একটু পড়তে হবে, যে এই যে স্বভাবতই মূর্ধন্য, এগুলোকে স্বভাবতই মূর্ধন্য বলে বা নিত্য মূর্ধন্য বলে। এখন আসে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য কি। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়, যেই শব্দগুলো কি হয় বলেন, কোনো নিয়ম ছাড়াই যে শব্দগুলোতে মূর্ধন্য হয় সেগুলোকে বলা হয় স্বভাবতই মূর্ধন্য। এখন মনে রাখবেন এইটা আপনি ঠাড়া মুখস্থ করবেন, কি করবেন, একদম ঠাড়া মুখস্থ যেটাকে বলে, মানে এগুলো এই শব্দগুলো আপনি একদম মানে পড়তে 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 মুখস্থ করবেনই। মনে রাখবেন নত্য সত্য বিধান থেকে যদি প্রশ্ন আসে তাহলে 99% পসিবিলিটি আছে যে শুধু এই চারটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, স্বভাবতই মূর্ধন্য না। আসেন সেগুলো কি কি, চাণক্য মাণক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণে শোণিত মণি, স্থান গুণ পূর্ণ বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপনে লাবণ্য বাণী, নিপুণে বনিতা ফানি। এরপর বলেছে নিক্ষণে চিক্ষণ তৃণ, কাফনি বণিক গুণ, গণনা পিনাক পুণ্যবান। তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে চাণক্য মাণক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গৌণ পুণ্য বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণে বনিতা পানি, নিক্ষণ চিক্ষণ তৃণ, কাপনি বণিক গুণ। এরপর বলেছে গণনা পিনাক পুণ্যবান, গণনা পিনাক পুণ্যবান। তো এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য। আপনি দেখবেন যে এগুলো থেকে পরীক্ষাতে হুবহু প্রশ্ন চলে আসে। ক্লাস 9-এ পড়েছি এখন অনেক, হ্যাঁ জাস্ট মুখস্থ করতে হবে এরকমটা না, মানে জাস্ট আপনি দেখলেই যাতে পারেন যে এটা স্বভাবতই মূর্ধন্য না। এরকম আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স, অর্থাৎ এটাকে নিত্য মূর্ধন্য স বলে। অর্থাৎ যেগুলো কোনো নিয়ম নাই ব্যাকরণে, যেগুলো কোনো নিয়ম ছাড়াই যেগুলোতে মূর্ধন্য স বসেছে। এরকম কি আছে, পাষাণ মানুষ মুশিক মাসা, এটা আমার নিজের বানানো একটা ছন্দ। পাষাণ মানুষ মুশিক মাসা, ভাষণ ভাষা ষোড়শ ভাষা, রোষ উষা পুষ্পভূষা, বিষণ বিষ তোষ পুষা, ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ, উষ্ম ঔষধ রোষ পুরুষ, ষট পাষাণ্ড চাষারে, আবাস ভাস্প আষাঢ়ে। তো এইখান থেকে যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে নিত্য মূর্ধন্যস। এগুলো কি, এগুলো হচ্ছে নিত্য মূর্ধন্যস। আপনাকে এই নিত্য মূর্ধন্যস যে শব্দগুলো রয়েছে এগুলো পড়ে রাখতে হবে। এটা একটা স্ক্রিনশট নেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর নত্য মানে স্বভাবতই মূর্ধন্য যেটা, এটা সব গাইড বইতে আছে, এটা আপনি জাস্ট মানে পড়ে নিলে এটা আপনি পারবেন। ওকে, এটাতে কোনো সমস্যা নাই। আসেন এবার আসেন আমরা কিছু চাকরি পরীক্ষাতে, বিশেষ আদার্স যে চাকরি পরীক্ষা আছে এগুলোতে একটু যে ধরনের প্রশ্নগুলো আসে আমরা একটু সলভ করি। সেখানে বলেছে নিচের কোন শব্দে মূর্ধন্য নত্য বিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে 36তম বিশেষ। বলেছে কল্যাণ, বলেছে প্রবণ, রয়েছে নিক্ষণ, এরপর হচ্ছে বিপণী। আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। অর্থাৎ এখানে চারটা অপশন, চারটা অপশনের ভিতরে তিনটা অপশন নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য না। একটা অপশন রয়েছে যেটা আমি পড়িয়েছি, যেটা নিয়ম অনুসারে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা নত্য বিধানের নিয়ম অনুসারে হয়েছে, আমাকে একটু বলেন তো। যদি বলি নিয়ম অনুসারে কোনটা হয়নি, তখন হচ্ছে ওই যে স্বভাবতই মূর্ধন্য যেটা এইটা। এখন একটু এইটার এই প্রশ্নটার একটু উত্তর করেন তো দেখি পারেন কিনা। এই প্রশ্নটার একটু উত্তর করেন। ভেরি গুড, রফিকুল ইসলাম বলেছেন। ওকে, আফরোজ বলেছেন, তাসমিমা আফরোজ। ওকে ওকে, বলেন কোনটা হবে। আচ্ছা, এখন আমি কিন্তু আপনাদেরকে কিন্তু একটা নিয়ম পড়াইছি। নিয়মটা হচ্ছে কি মনে আছে, যে র রে ফলা এগুলোর পর মূর্ধন্য নয়, তার মানে নিয়ম অনুসারে বললে এটা হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে খ। বাকি যেই তিনটে এগুলো কিন্তু স্বভাবতই মূর্ধন্য। এই প্রশ্নটা দুইটা বিসিএস আসছে, 24তম এরপর হচ্ছে 20তম বিসিএস। তো প্রশ্ন বলা হচ্ছে নিত্য মূর্ধন্য সহ কোন শব্দে বর্তমান। এখন বলেন তো, নিত্য মূর্ধন্য সহ যে ছন্দটা পড়াইছি একটু আগে, বলেন তো ওই ছন্দটার ভিতরে এখানে কোন শব্দটা কমন পড়ছে। আমি ধরে নিছি আপনি জানেন না, কোনো সমস্যা নেই, এই প্রশ্ন না পারলেও আপনি পারবেন। বাট আপনাকে ওই যে ছন্দটার কথা আমি বললাম, এই ছন্দটা আপনি মুখস্থ করলে দেখবেন যে এটা আপনি এমনিতেই পারতেছেন। এই ছন্দটা দেখেন, এই ছন্দটা যদি আপনি মুখস্থ করেন তাহলে ভাই এটা আপনি এমনিতেই পারবেন। দেখেন এখানে একটা শব্দ ছিল, এই যে আষাঢ়ে, মানে কি আষাঢ়। তো দেখবেন যে ওইখানে আষাঢ় শব্দটা কিন্তু ছিল, ওখানে কি ছিল, আষাঢ় শব্দটা ছিল। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে বলেন তো, আষাঢ় হবে। ওকে, আচ্ছা এরপর আসেন 21তম বিসিএস এর প্রশ্নটা আমরা একটু সলভ করি। সব প্রশ্ন বলা হচ্ছে নত্যবিধি সাধারণত কোন ধরনের শব্দে প্রযোজ্য। একদম আমার ক্লাসে প্রথম বাক্যটাই ছিল এটা, যে নত্যবিধান কোন ধরনের শব্দে প্রযোজ্য, অর্থাৎ নত্যবিধান কোন ধরনের শব্দে প্রযোজ্য, দ্যাটস মিন মূর্ধন্য কোন শব্দ প্রযোজ্য, দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। সো বলেন তো সঠিক উত্তর কি হবে।
ওকে, ঝটপট একটু বলেন যে সঠিক উত্তর কি হবে। ওকে, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের তৎসম। ওকে, ফাইন। এরপর আসলে আমরা একটু দেখি, এটা 12তম বিসিএস আসছে, বলা হচ্ছে যে কোন বানানটি শুদ্ধ। তা এখন দেখেন কোন বানানটা এখানে শুদ্ধ হবে, আপনি বলেন আপনার কাছে কোন বানানটা এখানে শুদ্ধ হতে পারে বলে মনে হয়। দেখেন কোন শব্দটা মানে কোনটা শুদ্ধ হবে, দেখেন আপনারাই বলেন, এটা একদম ইজি বানান। আমরা কিন্তু জানি যে মূর্ধন্য যখন হয় তখন মূর্ধন্য হয়, তার মানে মূর্ধন্য থাকলে মূর্ধন্য হবে, এটা হবে না। আর পাষাণ বানানে কিন্তু সবসময় মূর্ধন্য হয়, তার মানে বাকি দুটো এমনিতেই বাদ। আর মূর্ধন্য থাকলে মূর্ধন্য, তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ক। ওকে, ভেরি গুড। এরপর আসলে আমরা একটু দেখি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের BSFA কম্পাউন্ডার, এটা হচ্ছে 2020-এর পরীক্ষাতে প্রশ্ন আসে, নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দে বিদ্যমান। দেখছেন আমি আপনাদেরকে যে বলছি যে নিত্য মূর্ধন্য সেগুলো পড়লেই আপনি পরীক্ষাতে কমন পাবেন। এখন দেখেন মিলাই নেন। আমরা কিন্তু জেনেছি ওই যে আশার শব্দটা একটু আগেই সলভ করেছি, সো এইটাই। এরপর আসেন এটা এসেছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা 2019। প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে, ওই যে আগের মতো। অর্থাৎ এখানে তিনটা শব্দ আছে, তিনটা যেগুলো স্বভাবতই মূর্ধন্য হয়েছে, একটা শব্দ আছে যেটা মূর্ধন্য মানে স্বভাবতই মূর্ধন্য হয় নাই। এখন সেই শব্দটা কোনটা, যেটা ব্যাকরণের নিয়ম অনুসারে হয়েছে, সেই শব্দটা অবশ্যই ব্যাকরণ। কারণ দেখেন র আছে, আমরা কিন্তু জানি যে র থাকলে সাধারণত কি হয়, মূর্ধন্য হয়, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ক। এরপর আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর 2019-এর প্রশ্নটা আসে। প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য হয়েছে। ওই যে দেখেন যেটা বলছি নিত্য মূর্ধন্য কোনটা হয়েছে, আপনাদের মনে আছে কিনা যে কল্যাণ শোণিত, এই যে এইটাই, ঠিক আছে। ওকে, এরপর আসেন এটা এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 2019-এ। বলা হচ্ছে স্বরেয়া এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি ক এর পর মূর্ধন্য ষ প্রয়োগ ঘটলে তা কি হয়। একদম ইজি, আমি আপনাদেরকে বলেছি যে স্বরেয়া এবং স্বরেয়া ছাড়া মানে সেটা কি হয়, মূর্ধন্য ষ প্রয়োগ ঘটলে সেটা অবিকৃত থাকে। তার মানে স্বরে, দেখেন প্রশ্নটা আগে বুঝছেন, স্বরেয়া এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর যদি মূর্ধন্য ষ বসে তাহলে তো এটা ঠিকই আছে। তো মূর্ধন্য ষ স্বরেয়া এবং স্বরেয়ার পর বসে দন্ত স, তো যদি এটা ছাড়া অন্য স্বরের পর, এই স্বরেয়া এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর যদি মূর্ধন্য ষ বসে তাহলে তো এটা ঠিকই আছে, আর ঠিক থাকলে এটা অবিকৃত থাকবে। বুঝছেন, প্রশ্নটা একটু ঘুরাই করছে, একই জিনিস। স্বতঃসিদ্ধান্তভাবে মূর্ধন্য বসে কোন শব্দে, এটা এসেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার 2019-এ প্রশ্নটা আসছে। তো এই প্রশ্নটা একটু সলভ করেন তো, যে মানে স্বতঃসিদ্ধভাবে মানে সবার মত অনুযায়ী মানে কোনটা মূর্ধন্য বসেছে কোন শব্দে। তো দেখেন মূর্ধন্য বসেছে কোন শব্দ, উত্তর হচ্ছে আপন। এখন আসেন কারণ বারণ এই সবগুলো, এগুলোর ভিতরে আপনার যে এখানে আসলে অপশনের ভিতরে একটু ইয়ে আছে, আপন যেটা ওটা হচ্ছে আপনার ওই যে মানে স্বভাবতই মূর্ধন্য হয়েছে সেটা বুঝিয়েছে। নিপাতনে সিদ্ধ মূর্ধন্যের ব্যবহার হয়েছে কোনটাতে, অর্থাৎ কোনটা স্বভাবতই মূর্ধন্য হয়েছে, দেখেন পারেন কিনা। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় সহকারী পরিচালক 2019, একদম ইজি, এটা হচ্ছে ভূষণ। ওকে, এরপর আসেন কোন তিনটি বর্ণের পর দন্তন হলে মূর্ধন্য হয়। কোন তিনটা বর্ণ বলেন তো, এটা আমি একদম ক্লাসে পড়াইছি। কোন তিনটি বর্ণের পর দন্তন হলে তা মূর্ধন্য হয়, উত্তর কি হবে, কোন তিনটা, রি র তালব্য স, রি ব মূর্ধন্য স, রি র দন্ত স, রি র মূর্ধন্য স, বলেন তো কোনটা বলেন। আমি ওই যে একদম মানে যা পড়াবো, আমি বলছি না আমি যা পড়াবো তার বাইরে থেকে নত্যবিধানে একটা, তার আমার নিয়মের বাইরে থেকে আমি যেগুলো পড়াইছি এগুলোর বাইরে থেকে একটাও আপনার পরীক্ষাতে প্রশ্ন কম মানে একটাও আসবে না, এটার বাইরে থেকে একটাও আসবে, যা আসবে পড়ানোর ভিতর থেকে। তো আমি কিন্তু বলেছি তালব্যশ কিন্তু ছিল না, ব কিন্তু ছিল না, দন্তস কিন্তু ছিল না, ছিল র, রি র মূর্ধন্য ষ, তার মানে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি। ওকে, এরপর আসেন আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। এটা এসেছে পিএসসির প্রশাসনিক কর্মকর্তা 2019, নত্য সত্যবিধান কোন শ্রেণীর শব্দ অনুসৃত, মানে অনুসৃত মানে কোন শ্রেণীর শব্দে নত্য এবং সত্যবিধান অ্যাপ্লাই করা যাবে। তো বলা হচ্ছে দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, খাঁটি বাংলা শব্দ। এখন আপনি বলেন যে আসলে সঠিক উত্তর কোনটা হইতে পারে, সঠিক উত্তর কোনটা হইতে পারে। ওকে, বলেন কি হবে। ভেরি গুড, আমরা জানি এটার উত্তর হচ্ছে কি তৎসম শব্দ। এরপর আসেন আমাদের শেষ প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয় 2019-এর প্রশ্ন আসছে, নত্যবিধান কোন শ্রেণীর শব্দে প্রযোজ্য, উত্তর ওই একটাই, উত্তর হচ্ছে তৎসম শব্দ। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন ভাই, এখান থেকে আপনি বুঝলেন যে তানভীর স্যার যেটা পড়াইছে এর বাইরে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, এটা মোটামুটি কনফার্ম। ওকে, তো আমাদেরকে এইভাবেই হচ্ছে আমাদেরকে পড়তে হবে। বাকি ছোট ছোট দুইটা টপিক আছে, এই টপিকগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে
অনুসর্গ যেটা, এই অনুসর্গের ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। প্রথম হচ্ছে যে ভাই অনুসর্গ কিছুই না, আপনি জাস্ট একটা জিনিস অনুসর্গ থেকে মানে কিচ্ছু পড়তে হবে না। বিগত সালে এখান থেকে পরীক্ষাতে আপনি 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে 10টা প্রশ্ন পাবেন না, মানে 10 বছরের প্রশ্ন অনুসর্গ থেকে 10টা প্রশ্ন আসে নাই। এখন একটা জিনিস জাস্ট মনে রাখবেন, আমি আপনাকে যেটা বলি এটা একটু ভালো করে পড়বেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন 98% প্রশ্ন এইটা আসবে যে অনুসর্গের অপর নাম কি, উত্তর হচ্ছে কর্মপ্রবচনীয়। আবার বলতেছি, অনুসর্গের অপর নাম কি, কর্মপ্রবচনীয়। এই প্রশ্ন আসার পসিবিলিটি কত পার্সেন্ট? 98%। এরপর আসেন 99% প্রশ্ন আসার পসিবিলিটি যে অনুসর্গ কোন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়। এটা আমরা প্রথম দিকেই আলোচনা করেছি, অনুসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। বাকি যে বাকি এক ধরনের প্রশ্ন আসবে যে নিচের কোনটা অনুসর্গ, শেষ। এখন নিচের কোনটা অনুসর্গ, এটার জন্য আপনাকে অনুসর্গগুলো আপনাকে মুখস্থ করতে হবে। অনুসর্গগুলো কি করতে হবে বলেন? মুখস্থ করতে হবে। আমি আপনাকে এখানে এই যে দেখেন, এখানে অনেকগুলো অনুসর্গ দেওয়া আছে, আমি আপনাকে একটু দেখাই। যেমন এই যে দেখেন বিনা, এটা একটা অনুসর্গ, বিনি অনুসর্গ, অবধি অনুসর্গ, সহিত অনুসর্গ, সহ অনুসর্গ। ওকে, এরপর আসেন মত অনুসর্গ, দ্বারা অনুসর্গ, প্রতি অনুসর্গ, করণ অনুসর্গ, অপেক্ষা অনুসর্গ। অর্থাৎ ভাই আপনার কাছে কোনো না কোনো একটা তো গাইড বই আছে, ওই গাইড বইতে দেখবেন যে অনুসর্গ অধ্যায়ের ভিতরে আপনি যাবেন, গেলে দেখবেন যে 20 থেকে 30টার মতো অনুসর্গ কম বেশি দেওয়া থাকে। আপনার কাজ হচ্ছে অনুসর্গগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। কেন মুখস্থ করবেন? ওই একটাই প্রশ্ন আসবে যে নিচের কোনটা অনুসর্গ, তখন আপনাকে উত্তর করতে হবে। এখন নিচের কোনটা অনুসর্গ, এটা কি আমি আপনাকে কোনো কৌশল দিয়ে মুখস্থ করে দেওয়ার কোনো সিস্টেম আছে? না, এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন নিত্য মূর্ধন্য ন, এটা আপনাকে মনে রাখতে হবে। নিত্য মূর্ধন্য, সেটা আপনাকে মনে রাখতে হবে। কোনটা অনুসর্গ, এটা আপনাকে মনে রাখতে হবে। আর দুইটা ইনফরমেশন, অনুসর্গ শব্দার্থের আলোচ্য বিষয় আর অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়, দ্যাটস ইট, আর কিছু না। তার আজকের হোমওয়ার্ক কিন্তু অনেকগুলো। আপনাকে নিত্য মূর্ধন্য মুখস্থ করতে হবে এবং অনুসর্গগুলো মুখস্থ করতে হবে। ওকে, এইবার আসেন আমরা একটু চলে যাই জ্যোতিচিহ্নের আলোচনায়। জ্যোতিচিহ্নের আলোচনাটা স্টার্ট করতেছি, খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিচিহ্নটা। মাঝে মধ্যে এখান থেকে পরীক্ষাতে একটু প্রশ্ন চলে আসে। আসেন আমরা সেই প্রশ্নগুলো একটু দেখি যে কি টাইপ এখান থেকে প্রশ্ন আসে। প্রথমত হচ্ছে যে ভাইয়া জ্যোতিচিহ্নটা কি? বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তি কিংবা বাক্যের আবেগ, আবেগ বলতে বোঝানো হর্ষ, হর্ষ মানে আনন্দ, বিষাদ মানে দুঃখ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সবসময় বাক্যের মধ্যে তা দেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলে। একদম সহজ কথা, এটা আমরা জানি। এখন আসেন জ্যোতি বা ছেদ চিহ্নের অপর নাম বিরাম চিহ্ন। নিম্নে বাংলা ভাষায় ব্যবহৃত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন দেখানো হলো। এইখান থেকে আলোচনা শুরু। মনে রাখবেন এইখানে আমি আপনাকে যে কথাগুলো বলবো, আপনি জাস্ট এই কথাগুলো মনে রাখেন, আর কিছু আপনাকে পড়তে হবে না, দ্যাটস ইট, আর কিছু পড়বেন না। আমি আপনাকে শুধু এটা বলি, কমা কমা এটার ইংরেজি কি, এটার আকৃতি কেমন, এগুলো কিছু লাগবে না। শুধু এইটা মনে রাখবেন, বিরতি কালের পরিমাণ, অর্থাৎ কোন জ্যোতিচিহ্নতে কতক্ষণ আপনাকে থামতে হবে এটাই মনে রাখবেন। কমাতে থামতে হবে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগছে এই সময়টা আপনি কমা চিহ্ন পেলে থামবেন। এরপর আসেন 2 উদ্ধরণ চিহ্ন। এটা তো আপনি এক বলতে যে সময় লাগে ততক্ষণ পর্যন্ত থামবেন। তাহলে এক বলতে থামা লাগে কয়টা? 2টা। এখন পর্যন্ত 2টা পাইছি, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এরপর আসেন আমরা যেটা দেখবি সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে সেমিকলন। সেমিকলন এক বলতে যে সময় লাগে তা না, সেমিকলন হচ্ছে এক বলতে যা সময় লাগে তার দ্বিগুণ, অর্থাৎ এক বলার দ্বিগুণ সময়। তাহলে আরেকবার একটু বলি, সেমিকলন এক বলার দ্বিগুণ সময়, উদ্ধরণ কমা এক বলতে যে সময় লাগে। আমি আবার বলছি, যদি জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন আসে 99% নিশ্চিত যে পরীক্ষাতে প্রশ্ন আসবে সময়কাল থেকে। আপনি বিগত সালের প্রশ্ন দেখেন যে এইটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসছে। ওকে, এরপর আসেন দাড়ি, বাকি যেগুলো রয়েছে জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, এগুলোতে 1 সেকেন্ড থামা লাগে। দেখেন এগুলোতে কি 1 সেকেন্ড থামা লাগে। তার মানে ওই যে যেগুলোতে এক বলতে দ্বিগুণ একটা আছে, এক বলতে দ্বিগুণ একটাই সেমিকলন, উদ্ধরণ কমা এক বলতে যে সময় লাগে, বাকিগুলো 1 সেকেন্ড শেষ। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো বলতে আরো কিছু আছে, সেগুলোতে একদম টোটালি টাইম লাগে না, সেগুলোতে আসতেছি। এখন এই জিনিসটা মনে রাখবেন যে দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ। আবার বলতেছি, দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ। খুবই গুরুত্বপূর্ণ কথা, দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ। ওকে, দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ, এটা মনে রাখবেন। ওকে, এরপর আসেন এখানে প্রথম যে 3টা আছে এই 3টাতে থামারই দরকার হয় না। এই 3টা কি? কোলন, কোলন ড্যাশ, ড্যাশ। তাহলে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, এই 3টাতে আপনি থামবেনই না। কিন্তু যখন আপনি হাইপেন পাবেন, হাইপেন, তখন থামার সরি আমি উল্টা বলছি, এই 3টাতে 1 সেকেন্ড থামতে হয়। এই 3টাতে কি হয়? 1 সেকেন্ড থামতে হয়। আর
হাইপেন যে আছে এই হাইপেনে থামার প্রয়োজন নেই। হাইপেনে কি নেই বলেন? হাইপেনে কখনোই থামার প্রয়োজন নেই। হাইপেনে কি নেই? কখনোই থামার প্রয়োজন নেই। এরকম আরো দুইটা আছে যেগুলোতে থামার প্রয়োজন নেই, ইলেক বা লোভ চিহ্ন ব্র্যাকেট। এটাকে এভাবেও বলা যায় হাই ব্র্যাকেটে থামার দরকার নাই। হাই ব্র্যাকেটে থামার দরকার নাই, এটা মনে রাখবেন, হাই ব্র্যাকেটে থামার দরকার নাই। তো এই হ মানে কি দেখেন, হ মানে কি? হ মানে হচ্ছে হাইপেন, আর ই মানে কি? এই যে হাই, ই মানে কি? ইলেক, আর ব্র্যাকেট মানে ব্র্যাকেট। তাহলে হাইপেন ইলেক ব্র্যাকেট এই তিনটাতে থামবেন না। তাহলে আমার সাথে সাথে বলেন 1 সেকেন্ড থামবেন কোনটাতে? অনেকগুলো আছে। 1 বলার দ্বিগুণ সময় সেমিকোলন, কমা উদ্ধরণে 1 বলতে যে সময়, আর থামার প্রয়োজন নেই কোনটাতে? ব্র্যাকেট ইলেক বন্ধনী। তার মানে এখন এই সময়কাল থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনি পারবেন না। আসলে আমি আপনাকে একটু ট্রাই করে দেখি। আমি 1 2 দিয়ে লিখলাম, আপনি একটু বলেন যে কোনটাতে কত সময় থামতে হবে। লিখেন ড্যাশ, এখানে কতক্ষণ থামতে হবে? 2। লিখেন সেমিকোলন, সেমিকোলন। এখন বলেন এখানে কতক্ষণ থামতে হবে? 3। আমি লিখলাম যে ইলেক। এখন ইলেকের আরেক নাম কি মনে আছে? লোভ চিহ্ন, ইলেক। বলেন এই তিনটা একটু বলেন তো দেখি পারেন কিনা। কোনটাতে কতক্ষণ থামতে হবে এই তিনটা বলেন। কোনটাতে কতক্ষণ থামতে হবে বলেন দেখি, কতদূর বুঝছেন দেখি তো আপনারা আসলে কতদূর বুঝছেন। ওকে দেখেন, ভেরি গুড। দেখেন একটু দেখেন, সবাই উত্তর করেন সবাই। ওকে ফারবিন উত্তর করেছেন, জিমি উত্তর করেছেন, বাকিরা কি বুঝেন নাই? বাকিরা কি বুঝেন নাই? ওকে আসেন একটু আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে দেখেন এই যে ড্যাশ আছে, এই ড্যাশ এখানে 1 সেকেন্ড, সেমিকোলন আমরা জানি 1 বলার দ্বিগুণ, আর ইলেক মনে আছে? ইলেকে থামারই কি নাই? প্রয়োজন নাই। ইলেকে কি নাই বলেন? ইলেকে থামার প্রয়োজন নাই। ইলেকে কি নাই? থামার প্রয়োজন নাই। ওকে ভেরি গুড। ওকে, তা আমার মনে হয় যে ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, ব্যাপারটা আমার মনে হয় যে কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা এখন আসেন, এই যে জ্যোতিচিহ্ন যেগুলো রয়েছে এগুলোর ব্যবহার থেকে মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন আসে। তার আগে এখান থেকে কিছু জিনিস একটু মনে রাখবেন, সেগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিই যে বাংলায় মোট 16টি জ্যোতিচিহ্ন আছে। এটা নিয়ে অনেক মানে কথাবার্তা আছে, কেউ বলে 12টা, সেটা বাদ। বাট জ্যোতিচিহ্ন প্রবর্তন যিনি করেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতিচিহ্ন প্রবর্তন যিনি করেন তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন। এবার আসেন সেমিকোলন কখন ব্যবহার করবেন। সেমিকোলন সাধারণত ব্যবহার করবেন কমা অপেক্ষায় বেশি বিরতির দরকার হলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কমা হচ্ছে 1 বলতে যে সময়, আর সেমিকোলন হচ্ছে 1 বলার দ্বিগুণ সময়। তার মানে স্বাভাবিকভাবে কমার থেকে যখন বেশি বিরতি লাগবে, পরীক্ষাতে প্রশ্ন আসবে কমার থেকে বেশি বিরতি লাগলে সেক্ষেত্রে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে তখন সেমিকোলন ব্যবহার করা হয়। তখন কি ব্যবহার করা হয়? তখন সেমিকোলন ব্যবহার করা হয়। এরপর আসেন দাড়ি। দাড়ি হচ্ছে সহজ কথা, যখন মনের ভাব যখন পরিসমাপ্তি হবে তখন দাড়ি ব্যবহার করা হয়। প্রশ্নবোধক, এটা হচ্ছে যখন আপনি প্রশ্ন করবেন কেমন আছো, কি নাম তোমার, শেষ। বিস্ময় বা সম্বোধন চিহ্ন, এটা আমরা জানি যখন বিস্ময় প্রকাশ করে তখন, হ্যাঁ কি চমৎকার দৃশ্য, সেগুলো। কোলন কখন ব্যবহার করে এটা আমরা জানি, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য বাক্যের অবতারণা করলে। যেমন দেখেন সবাই সবাস্ত হলো, এটা একটা অপূর্ণ বাক্য। এরপর পূর্ণ বাক্য যখন আসবে, এক সময় পরের 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। অর্থাৎ একটা অপূর্ণ বাক্যের পরে যখন একটা পূর্ণ বাক্য যখন আসবে তখন ওই অপূর্ণ বাক্য এবং পূর্ণ বাক্যের মাঝে কোলন বসে। এরপর আসেন আমরা একটু দেখি ড্যাশ। ড্যাশ ব্যবহার করার অনেকগুলো নিয়ম আছে, যেমন যৌগিক বা মিশ্র বাক্যের পৃথক বা পূর্ণ 2 বা তার বেশি বাক্যের সমন্বয় সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন দেখেন তোমরা দরিদ্রের উপকার করো, এটা একটা সরল বাক্য। এরপর দেখেন
এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে। তাহলে এই যে দেখেন, এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে, এরকম একাধিক বাক্যের যখন হবে তখন সেক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করি। এরপর হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত বুঝাতে। যেমন আমরা খেয়াল করে দেখি যে আমরা যেমন লিখলাম, এই যেমন লিখে দেখেন, এই যে যেমন আমরা যে লিখলাম, এই যেমন লিখে এরপর আমরা কিন্তু একটা কোলন দিয়ে দিলাম, ওকে, একটা ড্যাশ দিয়ে দিলাম। এরপর হচ্ছে হাইপেন। হাইপেন সাধারণত আমরা কিসে আপনার ইয়েতে বসাই। আচ্ছা, আরেকটা জিনিস, হাইপেন আমরা সমাসবদ্ধ পদে বসাই, যেমন আমরা লিখলাম মা বাবা, তো এই মা বাবা এভাবে দিই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হাইপেনটা একটু ছোট আর ড্যাশটা হাইপেনের থেকে একটু বড়, এইটাই। দুটো দেখতে একই রকম কিন্তু হাইপেনটা একটু ছোট, ড্যাশটা হাইপেনের থেকে একটু বড়, এইটাই, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন ইলেক বা লোভ চিহ্ন। ইলেক বা লোভ চিহ্ন এখন বর্তমানে ইলেক বা লোভ চিহ্ন ব্যবহার হয় না। আধুনিক বানানের নিয়ম অনুযায়ী ইলেক বা লোভ চিহ্ন বাক্যে ব্যবহার করা যাবে না, এই জন্য আপনারা অনেকে এটার সাথে পরিচিত না। যেমন সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা পড়লে আপনি দেখবেন ওপারেতে, এই ওপারেতে, ওপারে বলতে তিনি ওপারেতে এইভাবে লিখেছেন, এই যে ইলেক চিহ্ন এরপর লিখেছেন পরে। এখন এটার মানে কিন্তু পরে না, এটার মানে এখানে ওটাকে তিনি বাদ দিয়েছেন, এই ওটাকে বাদ দিয়েছেন, এই জন্য এখানে ইলেক চিহ্ন আছে, বুঝছেন? তো এটা এখন আর আধুনিক বানানে এটা নাই, বাট একটা সময় ছিল যখন কোনো একটা বর্ণ বাদ পড়ে যায় বা কোনো একটা বর্ণ যখন লোপ পায় তখন আমরা এই ইলেক চিহ্নটা ব্যবহার করে থাকি। ওকে, এইবার আসেন এখানে কিছু ভার্সিটির প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু দেখি। এটা আসলে এখানে জবের প্রশ্ন দেওয়া নেই, বাট কিছু ভার্সিটির প্রশ্ন দেওয়া আছে, এগুলো সলভ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন কেমন আসে। কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না? এখন এই যে এই প্রশ্নটা একটু একটু খেয়াল করেন, কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না, এই প্রশ্নটার সঠিক উত্তরটা আগে একটু আপনাদেরকে দেখাই। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হাইপেন। প্রশ্ন হচ্ছে ভাই হাইপেন কি জ্যোতিচিহ্ন না? অবশ্যই। এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখেন বাকি সবগুলোতে অ্যাকচুয়ালি এখানে ছেদ চিহ্ন না বলে যদি বিরাম চিহ্ন বলা যায় তাহলে ভালো হয়। এখানে আসলে ছেদ চিহ্ন হবে না, এটা অ্যাকচুয়ালি বিরাম চিহ্ন হবে আর কি, বিরাম চিহ্ন। এখন দেখেন কোলন, বিস্ময়, উদ্ধৃতি সবগুলোতে দেখেন থামতে হয়। হাইপেন এটাতে কোনো থামা লাগে না, এই জন্য হাইপেনটাকে বিরাম চিহ্ন বলা যায় না। মানে বিরাম চিহ্ন মানে বোঝাচ্ছে যে যেখানে বিশ্রাম নিতে হয়, বিরাম নিতে হয়, বাট হাইপেনে তো কোনো বিরামই নিতে হয় না। এই জন্য যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কোনটি বিরাম চিহ্ন নয়, হয় হাইপেন দেওয়া থাকবে, না হলে ইলেক দেওয়া থাকবে, না হলে ব্র্যাকেট দেওয়া থাকবে। বুঝে মনে হচ্ছে হাই ব্র্যাকেটে থামার দরকার নাই, তার মানে এই তিনটার একটা দেওয়া থাকবে, ওকে। এরপর আসেন বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, বলেন তো কোনটা হবে? স্যার বিরাম চিহ্ন কোনগুলো আর জ্যোতি চিহ্ন কোনগুলো? এগুলো ওই যে বললাম না, সকল, মানে আমি আপনাকে বলি বিরাম চিহ্ন যখন বলবে তখন ওই তিনটা ছাড়া, যে তিনটাতে থামা লাগে না, ওই তিনটা ছাড়া বাকি সবগুলো আমাদের কি হবে? জ্যোতি চিহ্ন। বুঝতে পেরেছেন? বিরাম চিহ্ন বললে তখন তিনটা হবে না, ওই যে তিনটাতে বিরাম নেওয়া লাগে না, বিশ্রাম নেওয়া লাগে না। ব্যাপারটা বুঝছেন? আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আসেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3। আপনাদেরকে একটু বলি, বলছে যে বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি দেখেন, বাক্যের শেষে দাড়ি হয়, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন হয়, এই তিনটা। বাকি দেখেন সেমিকলন, কমা, এগুলো সাধারণত বাক্যের মাঝে ব্যবহৃত হয়। তাহলে একদম শেষে ব্যবহৃত হয় কয়টা? 3টা। কি হবে বলেন? 3টা। ওকে, ভেরি গুড। এরপর আসেন বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্ন কয়টি। বলছি এটা নিয়ে একটু বিতর্ক আছে, কেউ বলেছেন 16টি, কেউ বলেছেন 12টি। যেহেতু এখানে 16 অপশানে নাই, তার মানে সঠিক উত্তর নিঃসন্দেহে কি হবে? 12 হবে। ওকে, সম্বোধন পদের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? আপনাদেরকে মনে আছে যে সম্বোধন পদের পরে সাধারণত আমরা কমা চিহ্ন ব্যবহার করে থাকি। এগুলো আমরা বারবার পড়েছি, আপনারা পারবেন। যেমন কেউ বললো যে ওগো, এই যে এটা দেখে এভাবে সম্বোধন দিতে হয়, এটা আমরা কারো কেউ পড়েছি। যেমন রহিম, কোথায় তুমি, এই যে রহিমকে সম্বোধন করে একটা কমা চিহ্ন, তার মানে সম্বোধনের পরে কোনটা বসে? কমা চিহ্ন বসে। ওকে, কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এখন বলেন তো কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? বলেন, এই প্রশ্নটা সলভ করেন। কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না, মানে কোন বিরাম চিহ্নে বিশ্রাম নিতে হয় না? এখন বিরাম চিহ্নে বিশ্রাম নিতে হয় না এরকম কিন্তু আমরা কিন্তু পড়েছি কয়টা? 3টা। এখন বলেন এই 3টার ভিতরে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে বলুন তো? কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? কি হবে? হাইপেন, ড্যাশ, সেমিকলন, কোলন। কি হবে বলেন তো দেখি, পারেন কিনা? ওকে, ভেরি গুড। উত্তর হচ্ছে কি? হাইপেন। আপনারা বুঝতে পারছেন উত্তর কি হবে? হাইপেন। ওকে, এরপর আসেন বাংলার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? আসেন এই প্রশ্নটা আমি আপনাকে একটু সহজ করে দিই। এগুলো দেখবেন যে হুবহু বিভিন্ন পরীক্ষাতে একদম হুবহু কমন আসে। বাংলা ভাষায় নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? এখন দেখেন, তার মানে এখানে এই যে 4টা বিরাম চিহ্ন আছে, দেখবেন 3টা বিরাম চিহ্ন আপনি ইংরেজিতে পাবেন। আপনাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। একটা বিরাম চিহ্ন আছে যেটা আপনি ইংরেজিতে পাবেন না। যেটা ইংরেজিতে পাবেন না তার মানে এটা বাংলা ভাষার, তার মানে যেটা ইংরেজিতে পাবেন না ওটা এখানে রাইট অ্যান্সার। এবার প্রশ্নের উত্তর করেন।
প্রশ্নের উত্তর করেন, বলেন ইংরেজিতে আপনি কোনটা ব্যবহার করেন, মানে ইংরেজিতে নাই এখানে এমন কোনটা আছে বলেন, ইংরেজিতে নাই এখানে এমন কোনটা আছে বলেন। বুঝছেন ব্যাপারটা, বুঝছেন ইংরেজিতে নাই এখানে এমন কোনটা আছে, কি হবে বলেন? ভেরি গুড, উত্তর হচ্ছে কি সি। দেখেন দাড়ি কিন্তু আপনি ইংরেজিতে পাবেন না, তার মানে দাড়ি বাংলা ভাষার নিজস্ব জ্যোতি চিহ্ন। এরপর আসেন এটা সলভ করেন, বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি বলেন? ওকে, রেজাউল করিম, রোমা উত্তর করেছে, হোসাইন আহমেদ, রফিকুল ইসলাম, ফামিদা হক, নীলা, ওকে, সাফওয়ান, ওকে কি হবে বলেন? এবার ইজিলি উত্তর হচ্ছে 12টা। ওকে, সো আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিন। আমার মনে হয় যে আজকে আমি যে টপিকগুলো পড়াইছি এই টপিকগুলো আপনি যদি বাসায় যদি একটু ভালো করে যদি পড়েন, আপনার মানে এগুলো থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না প্রশ্ন করে, অ্যাটলিস্ট আপনার প্রশ্ন করে কেউ কি করতে পারবে না, আটকাইতে পারবে না। ওকে, সো সবাই ভালো থাকবেন। আপনাদের লাস্ট ক্লাসের অ্যানাউন্সমেন্টটা আমি দিয়ে দিব। আর একটা ক্লাস হবে যেখানে আমরা ধ্বনি পরিবর্তন পড়বো, বচন পড়বো, বাচ্য পড়বো। ধ্বনি পরিবর্তনটাই একটু বড়, বচন বাচ্য এগুলো একদমই ছোট ছোট টপিক, আমাদের ওই যে অনুসর্গ জ্যোতিচিহ্নের মতো। তো লাস্ট আরও একটা ক্লাস হবে, সবাইকে সেই ক্লাস অবশ্যই দেখবেন এবং সেটাই আপনাদের ইনশাল্লাহ শেষ ক্লাস। ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।